প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি সুস্থতার প্রতিদিনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। কথা বলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে। দর্শক, আজকে কথা বলতে এসেছি যে রোগটি নিয়ে, সেখানে কয়েক মিনিটের দেরি বদলে দিতে পারে একজন মানুষের জীবনের গতিপথ। দর্শক, আজকে আমরা কথা বলতে এসেছি স্ট্রোক নিয়ে। শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বেই এটি পঙ্গুত্ব এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এ রোগটি কেন হয়, কি কারণে হয়, প্রতিকার কিভাবে করতে হবে, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি, যেখানে আমাদের আজকের টপিক হচ্ছে স্ট্রোক, কারণ, সতর্কতা এবং চিকিৎসা। এবং আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত মেডিসিন এবং বাত ব্যথা বিশেষজ্ঞ এবং জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের অন্যতম প্রধান চিকিৎসক। আমাদের সাথে আছেন ডাক্তার এস.কে. জাকারিয়া বিন সাইদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমরা আজকে স্ট্রোক নিয়ে কথা বলতে এসেছি। স্ট্রোককে বলা হয় অন্যতম ভয়াবহ রোগ, অথচ এখানে মিনিট মানেই রোগের চিকিৎসা অথবা মৃত্যু। এই কথাটি সবসময় বলা হয় চিকিৎসকের পক্ষ থেকে, অথচ সাধারণ মানুষ খুব একটা জানে না যে স্ট্রোকটি কাদের হয়, কেন হয়। তো প্রথমেই যে বিষয়টি নিয়ে সবাই জানতে চায় তা হচ্ছে স্ট্রোক কেন হয়। হ্যাঁ, আসলে আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত, যে মিনিট মেক্স লাইফ অ্যান্ড মিনিট সেভস লাইফস। আসলে স্ট্রোক একটি রক্তনালীর রক্ত জমাট বাঁধা বা রক্তক্ষরণ হওয়া জনিত একটি রোগের বহিঃপ্রকাশ, যেটা আসলে মস্তিষ্কে যখন রক্ত জমাট বা রক্তক্ষরণ হয় তখন আসলে আমরা এটাকে স্ট্রোক বলে থাকি। স্ট্রোক সবসময় যে একটা নির্দিষ্ট বয়সেই হবে এমন কিন্তু না। স্ট্রোক আমরা সাধারণত দেখে থাকি যারা একটু বয়স্ক রোগী বা এল্ডারলি পারসন, যাদের এর সাথে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা হাইপারটেনশন বা ব্লাড প্রেশার জনিত সমস্যা বা শরীরে বা কোলেস্টেরল জনিত সমস্যা থাকে বা হৃদরোগ জনিত সমস্যা থাকে, তাদের ঝুঁকিটা বেশি। কিন্তু পাশাপাশি যাদের বয়স কম তাদেরও কিন্তু স্ট্রোকের রিস্ক আছে। জি, তার মানে শুধুমাত্র বয়স্ক নয়, যারা অল্প বয়সী তারাও ঝুঁকির মধ্যে আছে। এই যে এত ঝুঁকি, সেই ঝুঁকিগুলোর পিছনে কি কারণে এত বাড়ছে সেই বিষয়টা একটু জানতে চাই। আসলে মানে স্ট্রোকে যারা, যদি বলি যারা ইয়াং পিপল বা যারা তরুণদের মাঝে স্ট্রোকের ঝুঁকিটা কোন কোন কারণে হয়, কিছু থাকে হলো স্ট্রাকচারাল বা গঠনগত কারণ। যেরকম কারো যদি মাথার রক্তনালীতে জন্মগত কিছু পরিবর্তন থাকে বা রক্তনালীর গঠনগত পরিবর্তন থাকে, যেটাকে আমরা বলি অ্যানিউরিজম বা আর্টারিওভেনাস ম্যালফরমেশন, অথবা আদার কিছু রক্তনালী তৈরি হওয়া প্রক্রিয়াতে যদি সমস্যা থাকে, যেটাকে আমরা বলে থাকি ময়া ডিজিজ, এই রোগীরা ইয়াং এজে আসলে স্ট্রোকে সাফার করেন, অথচ তাদের ডায়াবেটিস, প্রেশার বা অন্যান্য স্ট্রোক হওয়ার মতো ঝুঁকি না মানে ঝুঁকিগুলো অনুপস্থিত, কিন্তু তারপরও তাদের ঝুঁকি হতে পারে। আর বর্তমানে তো স্ট্রেস, লাইফস্টাইল, সিডেন্টারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, আমাদের ফুড হ্যাবিট, এক্সারসাইজ করার প্রবণতা কম, স্মোকিং, অ্যালকোহল এবং সাবস্টেন্স অ্যাবিউজ, স্ট্রেস, স্লিপ ডিস্টারবেন্স, এগুলা কিন্তু স্ট্রোকের প্রিসিপিটেটিং ফ্যাক্টর। তার মানে যেই রোগগুলো সাধারণত দীর্ঘস্থায়ী যে রোগগুলো, সেগুলোর পিছনের কারণ স্ট্রোকের ক্ষেত্রেও একই রকমই কারণ মনে হচ্ছে। অবশ্যই। তারপরেও এই রোগে বলা হয় মৃত্যু সবচেয়ে বেশি হয়, জি, এবং সেটি শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা বিশ্বে। আমি সেই বিষয় থেকে একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা, কেন এত বেশি হচ্ছে। আসলে স্ট্রোকের মৃত্যু ঝুঁকিটা সবসময় বেশি থাকে। স্ট্রোক মাথার রক্তনালীতে রক্ত জমাট বাঁধা বা রক্তক্ষরণ হওয়া জনিত রোগ। মস্তিষ্ক আসলে হিউম্যান বডি বা মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের একটি। এই জায়গাটায় রক্তক্ষরণ বা রক্ত জমাট বাঁধলে সাথে সাথে দেখা যায় হৃৎপিণ্ড, কিডনি, অন্যান্য জায়গায় প্রবলেম হতে পারে। এই জন্য স্ট্রোকের রোগী যাদের লক্ষণ প্রকাশ পায়, হয়তো মুখ বেঁকে গেছে, চোখে দেখতে সমস্যা হচ্ছে, হাত অথবা পা কোনোটা অবশ হয়ে গেছে, যদি তাদেরকে অতি দ্রুত হাসপাতালে, নিকটস্থ হাসপাতালে বা নিকটস্থ স্ট্রোক সেন্টারে নিয়ে আসা যায়,
তাহলে এই রোগীগুলোর দ্রুত চিকিৎসা শুরু করা যায়। পাশাপাশি যাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার কন্ট্রোলে নাই বা হৃদরোগের ঝুঁকি আছে তাদের চিকিৎসাগুলো যদি শুরু করা যায়, এই ধরনের স্ট্রোকে আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি অনেকটুকুই কমে আসে। কিন্তু আমাদের দেশে আমরা যারা রিজিওনাল সেন্টারে কাজ করি, আমরা স্ট্রোকের রোগীগুলোকে পাচ্ছি 24 থেকে 48 ঘন্টা পর। জি। যেই সময়টুকুতে মস্তিষ্কের ভিতর রক্ত জমাট বাঁধা বা রক্তক্ষরণ হওয়া জায়গার পরিমাণ আসলে বেড়ে যায় এবং অন্যান্য কমপ্লিকেশন তৈরি হয়, যার ফলে এক স্ট্রোকের রোগীদের মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়। আপনি যে কথাটি বলছেন সেখানে তো অবশ্যই সময়ের একটা বড় গুরুত্ব আছে, অথচ আমাদের দেশে যারা আছে বিশেষ করে সাধারণ মানুষ, তারা তো প্রথমে বুঝতেই পারে না যে স্ট্রোক হতে পারে। তারা আসলে কখন সন্দেহ করবে যে তার পরিবারের কোনো সদস্যের স্ট্রোক হতে পারে বা স্ট্রোক তার হয়েছে? কি লক্ষণ দেখে বা কিভাবে বুঝবে? হ্যাঁ, আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, কেননা এটা আমরা অনেক সময় বুঝে থাকি যে এটা মনে হয় হার্ট অ্যাটাক আর স্ট্রোক ডিফারেন্ট। স্ট্রোক বুঝতে পারার সহজ 5টি লক্ষণ আছে। 1, হঠাৎ করে মুখ বেঁকে যাওয়া। 2, কথা জড়িয়ে আসা, কথা বলতে না পারা, হাত অথবা পা কোনো একটি অবশ হয়ে যাওয়া। এবং আরেকটা বিষয় ইনফর্ম করি আপনাদের, যে মাথায় যেরকম স্ট্রোক হয়, রক্ত জমাট বা রক্তক্ষরণ হয়, একই সমস্যা চোখের ভিতরেও হয়। এই জন্য চোখে দেখতে না পাওয়া এই সমস্যাগুলোর সাথে এটাও স্ট্রোকের লক্ষণ। এবং সময় কতক্ষণের মাঝে হয়েছে, এই 5টা জিনিস যদি কেউ একটু খেয়াল করেন যে হঠাৎ করে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে, এটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, তাকে অবশ্যই নিকটস্থ হাসপাতাল বা একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে। আমাদের দেশের বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় মানুষজন যখন এরকম কোনো একটি সমস্যা দেখা যায়, বিশেষ করে মুখ বেঁকে যাচ্ছে, তারা কিন্তু অনেকেই মনে করে যে এখানে কোনো বাতাস লেগেছে বা এখানে কোনো জিনের আসর হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়, অনেক ধরনের বিষয় আছে। তো সেই ক্ষেত্রে ঝাড়ফুঁক করে বা বিভিন্ন ধরনের কবিরাজের কাছে নিয়ে যায়। এই বিষয়টি আপনি কি মনে করেন যে চিকিৎসা ক্ষেত্রে একটু দেরি হচ্ছে বা জটিলতা বাড়ার পিছনে দায়ী? আপনি আসলে সম্পূর্ণরূপে সঠিক কথা বলেছেন। বিশেষ করে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে এই ঘটনাগুলো অনেক বেশি ঘটে থাকে। এইসব ক্ষেত্রে আসলে এই যে ঝাড়ফুঁক দেয়া বা বুঝতে না পারা বা কবিরাজের কাছে যাওয়া, এই কারণগুলোর কারণে স্ট্রোকের রোগীদের উপজেলা হাসপাতালে বা জেলা সদর হাসপাতালে বা এমনকি রিজিওনাল সেন্টারগুলোতে আসতে দেরি হয়। এই সময়ের অপেক্ষার কারণে দেখা যায় স্ট্রোকের কমপ্লিকেশনগুলো তৈরি হয়ে যায় এবং এটা কিন্তু মৃত্যু ঝুঁকির জন্য একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। এই জন্য আসলে একটা পলিসি থাকা উচিত। যদিও আমাদের দেশের সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নন কমিউনিকেবল ডিজিজ সেন্টার একটা উইং খুলেছেন এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের স্ট্রোক জনিত লক্ষণগুলার কী কী এটা কিন্তু একটা প্রোগ্রাম হয়েছে এবং তারা কিন্তু সেভাবে দেওয়ার চেষ্টা করছেন। তারপরও আমাদের জনসচেতনতা খুবই দরকার। স্কুলে আসলে অল্প অল্প করে হলেও এই চিকিৎসা এবং লক্ষণগুলো ইনক্লুড করা দরকার, যাতে বাসা থেকেই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে এই ব্যাপারে মানুষকে আরও সচেতন করতে হবে এবং সেগুলো স্কুল পর্যায় থেকে শুরু করলেই আস্তে আস্তে মানুষ সচেতন হবে। কিন্তু তারপরেও তো চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে এই যে আপনি যে কথাটি বলেছেন স্ট্রোক সেন্টারে পৌঁছানো। এক্ষেত্রে যারা গ্রাম অঞ্চলে আছে এবং যারা এমন অবস্থায় আছে যেখান থেকে তাকে স্ট্রোক সেন্টারে পৌঁছাতে সময় লাগছে, ওই সময় কি কিছু করণীয় আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আপনার যে কনসার্নটা, এটা আসলে আমাদের সবারই কনসার্ন থাকে। তাহলে উপজেলাতে একটা স্ট্রোকের রোগী যখন লক্ষণ প্রকাশ পায়, আসলে সে তখন কি করবে? কেন বিভিন্ন উপজেলাতে সিটি স্ক্যান করার সক্ষমতা এখনও বাংলাদেশের তৈরি হয়নি বিভিন্ন উপজেলাতে। সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাহেব উনিকে দ্রুততার সহিত জেলা সদর হাসপাতালে রেফার করবেন। জেলা সদর হাসপাতালে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন নিউরোলজিস্ট থাকেন। অতএব যদি দেখা যায় যে খুব অল্প সময়ের মাঝে তারা জেলা সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছতে পারেন, তারা কিন্তু স্ট্রোকের সঠিক চিকিৎসা পাবেন। তার মানে অবশ্যই তাকে
জানতে হবে বা পরিবারকে জানতে হবে যে তার স্ট্রোক হওয়ার লক্ষণের মধ্যে লক্ষণটা আছে? কি? অবশ্যই। তো এই যে স্ট্রোকটা হচ্ছে এবং সারা বিশ্বে যেমন হচ্ছে আমাদের দেশেও হচ্ছে, এবং আপনি অনেকদিন ধরে স্ট্রোক সেন্টারের সাথে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় আমাদের দেশে স্ট্রোক, কোন ধরনের স্ট্রোকটা বেশি হয়? আমি যদি ওভারঅল বলি, আসলে বাংলাদেশে প্রতি 100 জনে একজনের স্ট্রোক হয়, এবং এই 1%-এর মাঝে সবচেয়ে বেশি আমরা পাই ইসকেমিক স্ট্রোক বা রক্ত জমাট বাধাজনিত স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক সংখ্যা অনুপাতে কম হয়, খুবই কম। আমাদের দেশে ইসকেমিক স্ট্রোকটাই সবচেয়ে বেশি। তো আমাদের দেশে যে এই যে ইসকেমিক স্ট্রোকের কথা বলেছেন, এটি এবং হেমোরেজিক স্ট্রোক দুটি আলাদা আলাদা নাম এবং দুটি আলাদা আলাদা বিষয় বুঝাই যাচ্ছে। তো দুটির মধ্যে কি লক্ষণে কোনো পার্থক্য আছে কি? আসলে দুটো স্ট্রোকের ভিতর কমন মানে সাধারণ যে লক্ষণ সেটা চারটাই। সেটা হলো কথা জড়িয়ে যাওয়া বা মুখ বেঁকে যাওয়া, হাত অথবা পা অবশ হয়ে যাওয়া, চোখে দেখতে না পাওয়া। যখন একটা স্ট্রোক বা রক্ত জমাট বাঁধা ব্রেনের ভিতরে বা রক্তক্ষরণ হওয়ার জায়গাটা অনেক বেশি পরিমাণে হয়, তখন একটা রোগীর খিঁচুনি হতে পারে অথবা জ্ঞানবোধ কমে যেতে পারে। আচ্ছা। এগুলো হলো স্পেশাল সিচুয়েশন, বিশেষায়িত পরিস্থিতি তৈরি হয় স্ট্রোকজনিত জটিলতার কারণে। সেসব ক্ষেত্রে আসলে অবশ্যই একজন উপযুক্ত চিকিৎসক বা যদি তাকে অ্যাড্রেস না করে মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। যেমন আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে তরুণদের মধ্যে স্ট্রোক হয়, মহিলাদের ক্ষেত্রে আলাদা করে স্ট্রোক হওয়ার ঝুঁকির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আমি বলবো অবশ্যই এটা আমাদের কনসার্ন থাকা উচিত। মহিলাদের ক্ষেত্রে আসলে স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি, কিন্তু আমাদের অ্যাওয়ারনেস বা সচেতনতা ওভাবে তৈরি হয়নি। কেন মহিলাদের মাঝে স্ট্রোকের ঝুঁকি বেশি, বিশেষ করে তরুণ বা যারা ইয়াং এজে আছেন? দেখা যায় তাদের এক লাইফস্টাইল, অর্থাৎ জীবন ব্যবস্থা, এক্সারসাইজ, ডায়েট, এটা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি না হয়, অনেকেই দেখা যায় যে জন্ম নিয়ন্ত্রণের জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন। এগুলো স্ট্রোকের রিস্ক বাড়ায়। এবং আমাদের দেশের মহিলাদের একটি অংশের দেখা যায় যে পূর্বে হয়তো রিমাটিক ফিভার ছিল, ওইটার কারণে তার হার্টের ভালভে পরিবর্তন আসছে, সেখান থেকে স্ট্রোক তৈরি হতে পারে, এটা একটা সম্ভাবনা থাকে। এবং আমাদের দেশে বিশেষ করে মহিলাদের বাত ব্যথাজনিত রোগ হয়, এই আর্থ্রাইটিস জনিত রোগের কারণেও স্ট্রোক হয়, যেগুলো আসলে আমাদের দেশে ওইভাবে সচেতনতা একদম তৈরি হয়নি। আরেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে যারা গর্ভবতী মহিলা আছে, ঠিক ডেলিভারি হওয়ার আগে অথবা পরে তাদের ব্লাড প্রেশারটা খুব ফ্লাকচুয়েট করে, হয়তো অনেক কারণে বেড়ে গেছে এবং ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে বা ইনফেকশন ছিল ডেলিভারি হওয়ার পরে। সেই বিষয়গুলো যদি সঠিক সময়ে চিকিৎসা দেওয়া না যায়, এই রোগীগুলো আসলে স্ট্রোকে আক্রান্ত হয়। আচ্ছা, তাহলে তো প্রায় সবাই স্ট্রোকের ঝুঁকিতে আছে বলা যায়। স্ট্রোকের ক্ষেত্রে বলা হয় যে সিটি স্ক্যান করতে, এবং সিটি স্ক্যানের কথা যখন বলা হয় অনেকেই বলে যে না ঠিক আছে এখন করব না, পরে করব। এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই, কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? স্ট্রোকের জন্য রোগীদের জন্য আসলে লক্ষণ খুব গুরুত্বপূর্ণ। যদি লক্ষণগুলা কারো মাঝে পাওয়া যায়, দ্রুততার সহিত সিটি স্ক্যান করা উত্তম। কেননা সিটি স্ক্যান করা থাকলে দুটো জিনিসের সুবিধা হবে। যদি এটা রক্ত জমাট বাঁধা বা ইসকেমিক স্ট্রোক হয়, এটা চিকিৎসা সম্পূর্ণরূপে ভিন্ন। আর যদি এটা রক্তক্ষরণ হওয়া স্ট্রোক হয় বা হেমোরেজিক স্ট্রোক হয়, এটার চিকিৎসা ভিন্ন। তাহলে সিটি স্ক্যান করা থাকলে আসলে রোগীর চিকিৎসা দিতে খুবই সুবিধা হবে, এবং ওই রোগীগুলো দ্রুত চিকিৎসা শুরু করা গেলে মৃত্যু ঝুঁকি অনেকটুকুই কমে যাবে। কিন্তু আমাদের যে ডিফিকাল্টিস বা ফেস করতে হয়, সব সেন্টারে সিটি স্ক্যান হয়তো অ্যাভেলেবল থাকে না, বিশেষ করে উপজেলা পর্যায়ে। তবে এইসব ক্ষেত্রে আসলে সরকারের যদি কোনো পদক্ষেপ থাকে যে আমরা রিজিওনাল স্ট্রোক সেন্টার ইস্টাবলিশ করে দিব অ্যাটলিস্ট বিভাগীয় পর্যায়ে, তাহলেও দেখবেন যে আসলে মানুষের জন্য স্ট্রোক অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে এবং স্ট্রোকের সার্ভিসটা ভালো হচ্ছে। জি, তাহলে তো স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে এটির একটা বড় গুরুত্ব আছে। তো স্ট্রোক সেন্টারে যদি নাই পাওয়া যায় তাহলে কি করবে?
সেই ক্ষেত্রে চিকিৎসা কি সবকিছু করা সম্ভব কিনা? দেখেন, প্রতিটা সেন্টারের রিসোর্স ডিফারেন্ট হয়, তবে এখন মেডিকেল কলেজ হাসপাতালগুলো হাইলি ইকুইপড, বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল বেশিরভাগ, এবং সেখানে আপনি স্ট্রোকের আধুনিক চিকিৎসা পেয়ে যাবেন। ইভেন থ্রম্বোলাইসিসও বাংলাদেশের বেশ কয়েকটি সরকারি মেডিকেল কলেজে চালু আছে। হ্যাঁ, আমরা কিছুদিন আগে রাজশাহী মেডিকেল কলেজের কথা শুনেছিলাম। হ্যাঁ, তাহলে এটা একটা মানে রেভলিউশনারি চেঞ্জ আসছে, যেটা আমাদের নিউরোসায়েন্স থেকে করা হচ্ছে। সেটা হলো বিভিন্ন মেডিকেল কলেজে যারা মেডিসিনে ট্রেনি আছেন বা নিউরোলজিতে ট্রেনি আছেন বা কার্ডিওলজিতে ট্রেনি আছেন, তাদেরকে আমরা একটা প্রোগ্রামের আওতায় নিয়ে এসে স্ট্রোকের রোগীদের কিভাবে শনাক্ত করবেন, কিভাবে ইনিশিয়াল চিকিৎসা দিবেন, সেই জিনিসগুলো আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে বিল্ড আপ করে দিচ্ছি, যাতে আমাদের যে রিসোর্স লিমিটেশন সেটা আমরা কিছুটা হলেও যেন ওভারকাম করতে পারি। আমরা স্ট্রোকের বিভিন্ন কারণগুলো শুনছিলাম, কি কি পরীক্ষা করতে হবে সেই বিষয় নিয়েও জানছিলাম। এখন একটু জানতে চাই চিকিৎসা ব্যবস্থা নিয়ে। চিকিৎসা এত গুরুত্বপূর্ণ কেন এই যে অল্প সময়ের মধ্যে? আসলে স্ট্রোকের চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু সামাজিক বিষয় তুলে ধরে তারপর আমি মূল চিকিৎসায় আসছি। স্ট্রোকের রোগী আমরা চিন্তা করি কি, যে কোনো এক হাত এক পা হয়তো পক্ষাগ্রস্ত হবে, অবশ থাকবে এবং রোগীটা হুইল চেয়ারে থাকবে বা বেড রিডেন থাকবে। আপনারা যদি একটু চিন্তা করেন, দেখবেন এটা একটা ফ্যামিলির জন্য বার্ডেন, সোসাইটির জন্য বার্ডেন, ফিনান্সিয়াল বার্ডেন। তাহলে স্ট্রোকের জন্য কেন টাইমিং ইম্পর্টেন্ট? যেই স্ট্রোকগুলো ইভেন্ট হওয়ার, অর্থাৎ মুখ বেঁকে গেছে, হাত দুর্বল হয়ে গেছে, কথার জড়তা তৈরি হচ্ছে বা চোখে দেখতে সমস্যা হচ্ছে, এই রোগীগুলা লক্ষণ শুরু হওয়ার প্রথম 4 ঘন্টার মাঝে যদি মেডিকেল কলেজ হাসপাতাল অথবা স্ট্রোক রিজিওনাল সেন্টার যেমন নিউরোসায়েন্স হাসপাতাল স্ট্রোক ইউনিটে আসতে পারেন, তাহলে আমরা ইমার্জেন্সি একটা সিটি স্ক্যান করি এবং সেটা যদি দেখি ইসকেমিক স্ট্রোক বা রক্ত জমাট বাঁধাজনিত স্ট্রোক আর অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন যদি না থাকে, আমরা অতি দ্রুততার সহিত এই রোগীগুলোকে একটা স্পেশাল মেডিকেশন দিই, যেটা মাথার ভিতরে রক্তনালীর ভিতরে যে রক্ত জমাটটা থাকে সেটা ভেঙে দেই। এটাকে আমরা বলি থ্রম্বোলাইসিস। এই থ্রম্বোলাইসিস চিকিৎসাটা দেওয়ার ফলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মাঝে বেশিরভাগ রোগী আবার স্বাভাবিক মানুষের মতো হেঁটে হেঁটে বাড়ি যেতে পারে। তাহলে এইটা একটা রেভলিউশনারি চেঞ্জ, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের স্ট্রোক ইউনিট এবং স্ট্রোক ইউনিটের সদস্যরা মিলে আমাদের স্যারদের অধীনে একটা চেঞ্জ নিয়ে আসছে। এটার জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে এই চিকিৎসা প্রযোজ্য নয়। আচ্ছা, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে রোগীর অতি দ্রুত হাসপাতালে ভর্তি করে ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং আদার যে রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো গ্র্যাজুয়ালি কন্ট্রোল করতে হবে। স্ট্রোকের রোগীরা আসলে শুধু স্ট্রোকের কারণে মারা যায় না, বরঞ্চ স্ট্রোকের রোগীদের যেটা করা হয় যে হয়তো অ্যাম্বুলেন্সে নিয়ে আসতেছে বা অন্য কোনো সেন্টারে ছিল, কথা বলতে পারতেছে না, মুখে পানি খাওয়াই দিচ্ছে এবং সেই মুখে পানি খাওয়াটা আসলে ঠিক না, এটা চলে যাচ্ছে ফুসফুসে, ফুসফুসে সংক্রমণ হচ্ছে। অথবা স্ট্রোকের রোগীর ফিজিওথেরাপি হচ্ছে না, স্ট্রোক পরবর্তী পায়ের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, ওরাল কেয়ার হচ্ছে না, বেড সোর হচ্ছে, ক্যাথেটারাইজেশন ঠিকমতো হচ্ছে না। এই যে সমস্যাগুলো, এটার কমপ্লিকেশনে আসলে সেপসিস বা ক্লটিং ডিসঅর্ডার তৈরি হয়। এই কারণে রোগীগুলা খারাপ হয়ে যায়। আমরা যদি এই পথগুলা বা এই ঝুঁকিগুলা কমিয়ে দিতে পারি আর স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করতে পারি, আমরা মৃত্যু ঝুঁকি 30 থেকে 70% কন্ট্রোলে নিয়ে আসতে পারি। সো টাইমিং খুব ইম্পর্টেন্ট, অ্যাটেন্ডিং ডক্টরকে ইম্পর্টেন্ট, কোন সেন্টারে নিচ্ছেন, তারা কিভাবে স্ট্যান্ডার্ড সার্ভিসটা প্রোভাইড করছেন, সেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। জি, তো স্ট্রোকের চিকিৎসা নেওয়ার পরেও তো অনেকে এমন আছে যে তাকে ঘরে পঙ্গু অবস্থায় পড়ে থাকতে হয়, তাদের জন্য কি কোনো কিছু করণীয় আছে? হ্যাঁ, আমি বলবো এটা আমাদের দেশে আসলে খুব একটা অ্যাড্রেস করা হয় না, যে স্ট্রোক পরবর্তী জটিলতা, হয়তো একটা মেজর স্ট্রোক হয়েছে যেটার কারণে ফাংশনাল ইমপ্রুভমেন্ট খুব একটা হয়নি। এই রোগীদের জন্য আসলে দীর্ঘমেয়াদী রিহ্যাব প্রোগ্রাম বা ফিজিওথেরাপি নিতে হবে। আমরা শুধু ফিজিওথেরাপি বলি, স্ট্রোকের রোগীদের জন্য দরকার স্পিচ থেরাপিস্ট
বা ল্যাঙ্গুইস্টিক সাপোর্ট, জি। অকুপেশনাল থেরাপিস্ট, কারণ এই মানুষটাকে আপনাকে কাজে ফিরিয়ে নিতে হবে। না হলে হয় কি, মানুষগুলা ডিপ্রেশনে পড়ে যান। একজন অ্যাক্টিভ মানুষ হঠাৎ করে স্ট্রোক করে দুর্বল হয়ে গেছেন, সে কিন্তু আসলে আমার আপনার মতো চিন্তা করতে পারবেন না। তাকে মোটিভেট করা, এনকারেজ করা, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপিস্ট দিয়ে সাপোর্ট দেয়া, যাতে উইদিন ফিউ মান্থস উনি যেন তার কাজে ফিরে যেতে পারেন। তাহলে দেখবেন এই যে রিহ্যাব প্রোগ্রাম, আমার দেশে রিহ্যাব প্রোগ্রাম হলো ফিজিওথেরাপি বেস। ইট নট লাইকলি এটা অ্যাপ্রোচ না হয়ে যদি সরকার আরেকটু চিন্তা করে বা আরও কোনোভাবে যদি একটু রিহ্যাব প্রোগ্রামটা বাংলাদেশে ডেভেলপ করা যায়, যেন একই সেন্টারে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, ল্যাঙ্গুইস্টিক সাপোর্ট প্রোভাইড করা যায় এবং আলাদা কিছু ডিভাইস দিয়ে ঘরে বসে এই রোগীগুলাকে ফিজিক্যাল এক্সারসাইজ করা যায়, তাহলে দেখা যাবে ইমপ্রুভমেন্ট খুব আর্লি হবে। এই বিষয় নিয়ে তো আপনার একটি গবেষণা আছে, সেই বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ, আসলে এটা আমার সৌভাগ্য হয়েছে। আমি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটির দুইজন ওয়েল নোন রিনাউন্ড প্রফেসরের অধীনে আসলে এই রিহ্যাব প্রোগ্রামে কাজ করেছি। আমাদের দেশে যে এই ডিভাইস, স্মল ডিভাইস, এগুলো তৈরি করতে খুব একটা খরচও হয় না। 3D প্রিন্টার বেস ডিভাইস, স্ট্রোকের রোগী মাইল্ড মডারেট টু সিভিয়ার যাদেরকে ডিসচার্জ দেওয়া হয়, যে যারা অনেক দূরে বসবাস করেন, যেখানে সবসময় ফিজিওথেরাপি পাওয়া যায় না, তাদেরকে কিছু হ্যান্ডি ডিভাইস প্রোভাইড করেছিলেন জাপানের কিছু গবেষক, যেটা আমরা তাদেরকে প্রোভাইড করি এবং তাদেরকে আমরা আসলে ফোনের মাধ্যমে ফলো আপ করি যে এই ডিভাইসগুলো ব্যবহার করার পর তাদের যেই দিকে অবশ হয়ে গিয়েছিল তার ইমপ্রুভমেন্ট কেমন ছিল, এবং দেখা গিয়েছে প্রায় 70% রোগীর ইমপ্রুভমেন্ট ছিল দেখার মতো। আচ্ছা, এটি তো তাহলে একটি বিশাল সাফল্য বলা যায়। ডেফিনেটলি এটা নিউরোসায়েন্সের স্ট্রোক ইউনিটের সাফল্য। জি। তো আমরা তো চিকিৎসা দিচ্ছি, এমনকি এই রিহ্যাবিলিটেশনের মাধ্যমেও অনেকে উপকৃত হচ্ছে, তো তারপর আমরা সবসময় চাই যে কারো যেন স্ট্রোকটা না হয়। প্রতিরোধের জায়গাটা কোথায়? আমি আপনার কথার সাথে একমত। স্ট্রোক একটা প্রিভেন্টেবল কজ ও প্রিভেন্টেবল ডিজিজ। এটার জন্য দরকার হলো জনসচেতনতা, অ্যাওয়ারনেস, হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড হ্যাবিট, স্ট্রেসফুল লাইফ যতটুকু কম লিড করা যায়, এবং স্কুল এজ বা এডুকেশন এইভাবে ডেভেলপ করা যে যেই রোগগুলা দীর্ঘমেয়াদী, যেরকম নন কমিউনিকেবল ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, হাইপারটেনশন, এটার জন্য আসলে একটা কমিউনিটি বেস সোশ্যাল প্রোগ্রাম থাকা উচিত, যেগুলো রেগুলার চলবে, যাতে মানুষের মাঝে অ্যাওয়ারনেস ডেভেলপ করে। যেমন আমাদের দেশে স্ট্রোক লিডিং কজ অফ মর্টালিটি অ্যান্ড ফিজিক্যাল ডিসএবিলিটি। বাহিরের দেশ যেমন ফ্রান্স, ইউএসএ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো এগুলো একসময় পার করেছে। তারা এখন এটা সোশ্যাল লেভেলে নিয়ে আসার কারণে লাস্ট 20 ইয়ার্সে তাদের দেশে স্ট্রোক কমে গেছে। আচ্ছা। সো এটা আসলে গভর্নমেন্ট পলিসিটা যদি সেভাবে অ্যাড্রেস করা হয়, যারা স্ট্রোক রিলেটেড কাজ করছেন তাদেরকে নিয়ে যদি একটা সমন্বিত প্রোগ্রাম হয়, হয়তো অদূর ভবিষ্যতে স্ট্রোকের প্রপোর্শন, মর্টালিটি হয়তো কমে আসতে পারে। এক্ষেত্রে কি কোনো স্ক্রিনিং ব্যবস্থা করা যেতে পারে কিনা? ডেফিনেটলি 40 বছর হয়েছে যাদের, তারা অবশ্যই যেন ইয়ারলি অ্যাটলিস্ট একবার হেলথ চেক আপ করেন, দুবার ফিজিশিয়ানের কাছে যান, ব্লাড প্রেশারটা ভালো আছে কিনা, ব্লাড সুগারটা ভালো আছে কিনা, কোলেস্টেরলটা কন্ট্রোলে আছে কিনা, হার্টে কোনো প্রবলেম আছে কিনা। এই 4টা বিষয় যেন একজন পার্সন 40 বছর বয়স হওয়ার পরে খেয়াল করেন। আর আমি ব্যক্তিগতভাবে অভিমত দিব যে স্মোকিং বা ধূমপান বাদ দিতে হবে, অ্যালকোহল বা বেভারেজ মানে কার্টেল করা উত্তম, স্টপ করতে পারলে খুবই ভালো। আর রাত্রেবেলা এডিকুয়েট স্লিপ মানে এডিকুয়েট স্লিপ আপনার সুগার কন্ট্রোল করবে, প্রেশার কন্ট্রোল করবে, আপনাকে মোটিভেট করবে, একটা স্ট্রোকের চান্স কমাই দেবে। তার মানে এই যে বিভিন্ন ধরনের জীবনযাপন পদ্ধতি, সেক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন। তারপরেও আপনি যে কথাটি বলেছেন হেলথ চেক আপ করা, হেলথ চেক আপ করার ব্যাপারে কিন্তু অনেকের অনেক ধরনের মত আছে। কেউ মনে করেন যে সারা শরীরে চেক আপ করতে হবে, কেউ মনে করেন কিছু অংশ চেক আপ করতে হবে। সেই ব্যাপারে একটু মন্তব্য জানতে চাই। আসলে
পুরো শরীরে হেলথ চেক আপ করার প্রয়োজন পড়ে না, বরঞ্চ আমরা অল্প কিছু পরীক্ষা দিয়ে কিন্তু পুরো শরীরটাকে অ্যাসেস করতে পারি। যদি ধরেন একজন মানুষ ব্লাড সুগারটা চেক করে, কিডনি ফাংশনটা চেক করে, ব্লাডে কোলেস্টেরলটা চেক করেন, একবার একটা ইসিজি করেন, একটা চেস্ট এক্সরে করেন, সাথে একজন কনসালটেন্টের ওপিনিয়ন উনি বছরে 2বার নেন, দেখবেন খরচ কিন্তু খুব একটা বেশি না। যেমন আমাদের ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ হসপিটাল, এটা একটা সরকারি বিশেষায়িত হাসপাতাল যেখানে খুবই কম খরচে স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়, খুবই কম খরচে। মানে এটা বাংলাদেশ সরকারের ডেফিনেটলি একটা সাফল্য। যদি সেভাবে করা যায় দেখবেন খরচ কম হবে। একজন রেজিস্টার্ড ডক্টরের বা কনসালটেন্টের অ্যাডভাইসে থাকেন, নিজে একটা ব্লাড প্রেশার মাপার মেশিন কিনে নিতে পারলে, যেগুলো অটোমেটেড মেশিন এখন কম দামি পাওয়া যায়, আর ব্লাড সুগার কিভাবে মাপতে হয় নিজে শিখে নেওয়া। আমার একটা পার্সোনাল অপিনিয়ন, যেহেতু আমি গবেষণার কাজে জড়িত গত 10 বছর ধরে, আমি দেখেছি এদের মাঝে একটা হার্ট অ্যাটাক, একটা স্ট্রোক, একটা ভাস্কুলার ইভেন্টের সম্ভাবনা অন্য রোগীর চেয়ে 4 থেকে 7 গুণ কম। জি, তার মানে তো অবশ্যই এটি যথেষ্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একদম কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার আরও কিছু বলার থাকলে শুনতে চাই। আমি শুধু বলবো, যাদের বয়স 40 বা তাদের বেশি, তার চেয়ে বেশি প্লিজ আপনারা হেলদি লাইফ লিড করেন, যথেষ্ট পরিমাণ ঘুমান, সিডেন্টারি বা বসে থাকার কাজগুলো কম করেন, অ্যাক্টিভ লাইফ লিড করেন, প্রতিদিন 30টা মিনিট হাঁটেন। এবং যাদের ডায়াবেটিস, প্রেশার বা কোলেস্টেরলের সমস্যা বা হৃৎপিণ্ডের সমস্যা আছেন, প্লিজ তারা নিয়মিত ওষুধ খাবেন। কেউ ওষুধ রাত্রে 10টার সময় প্রেশারের ওষুধ খাবো, ভাত খাওয়ার পরে খাবো, প্লিজ এটা করবেন না। প্রেশারের ওষুধ সঠিক সময়ে খাওয়ার চেষ্টা করবেন। ভাত খাওয়ার সাথে প্রেশারের ওষুধের কোনো সম্পর্ক নাই। আর ইয়াং জেনারেশন যারা আছেন, আমি বলবো স্ট্রেস ফ্রি লাইফ, স্ট্রেস নেওয়ার দরকার নাই, এডিকুয়েট স্লিপ, বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় আপনাকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, 1 মিনিটের দেরিও কেড়ে নিতে পারে জীবনের অনেক কিছু। এ কারণে স্ট্রোক থেকে বাঁচার জন্য স্ট্রোকের লক্ষণ সম্পর্কে জানুন, সচেতন থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।